দেখো এই যে চশমাটা পরে আছি আমি, এটাও কিন্তু একটা লেন্সের দুটো তল আছে, এদিকে একটা তল এদিকে একটা তল। যে একটি আলোক রশ্মি যদি ডাইরেক্ট আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায় তাহলে সে কোনো দিকে বেঁকবে না, কোনো দিকে হেলবে না, না ইধার না উধার। কি লেন্স থাকে মানুষের চোখে বল? চোখের ভিতরে উত্তল লেন্স থাকে। যদি উত্তল লেন্স না থেকে অবতল লেন্স থাকতো কি হতো? আমরা আমাদের সামনে অনেক বস্তুকে দেখতে পেতাম না, যে কোনো একটা বা দুটো বস্তুকে অনেক বড় আকারে দেখতাম। যে একটি সাদা আলো, আমি টর্চ লাইট এখান থেকে মারছি, সাদা আলো মারছি, প্রিজমের উপরে পড়ছে, আলোটা কিন্তু বিভিন্ন বর্ণে ভেঙে যাচ্ছে। 7টি রং ক্রমান্বয়ে সজ্জিত থাকে। কি কি রং? বেনিয়া সহকলা। তাহলে এটাই হচ্ছে বর্ণালীর কনসেপ্ট। আমরা আমাদের মনটাকে উদার করে সবার মধ্যে পড়াশোনাটাকে ছড়িয়ে দেব একটা ভালো সোসাইটি বিল্ড আপের জন্য। যদি আলটিমেট তোমাদের ভালো হয়, তোমাদের কাজে লাগে, তাহলে আমি আরো মোটিভেশন নিয়ে তোমাদের পাশে থাকতে পারবো। একদিন সব আলো আধারি ছবে, একদিন বুকের গভীরে আলো পৌঁছবে। এসো জেগে থাকি আর হাতে হাত রাখি, এসো জেগে থাকি। হাই এভরিওয়ান, ক্লাস 10 সকলকে স্বাগত। জেগে থাকতে এবং জাগিয়ে রাখতে আলোর গুরুত্বপূর্ণ ভূমিকা। আজ আমি তোমাদের সামনে তোমাদের আমিনুস স্যার হাজির, তোমাদের আলোর লাস্ট পার্ট থিওরি নিয়ে। অর্থাৎ আলোর আজকে আমি থিওরি শেষ করে দেব এবং নেক্সট ক্লাসে আমি শুধুমাত্র আলো থেকে অল ওভার সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করাবো। আজকে ক্লাসে তোমাদের থিওরি মুড়িয়ে শেষ করে দেবো। আগের দুটো ক্লাসে তোমাদের একদিন প্রতিফলন, একদিন প্রতিসরণ পড়িয়েছিলাম। আজকে তোমাদের পড়াতে চলেছি লেন্স, অর্থাৎ আলোর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তোমাদের যেমনভাবে গলীয় দর্পণ গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনভাবে লেন্স অনেক গুরুত্বপূর্ণ এবং দর্পণের সাথে লেন্সের অনেক মিলও আছে, তোমরা অনেক মিলও পাবে। আজকে আমি মূলত তোমাদের লেন্সের জায়গাটা খুব ভালো করে পড়াবো। তাছাড়া তোমাদের বেশ কয়েকটা জায়গা, চোখ, ক্যামেরা, চোখের আলোক তরঙ্গ দৈর্ঘ্য থেকে শুরু করে বর্ণালী, বিচ্ছুরণ, এই সব কিছু ডিটেলসে আলোচনা করব। ক্লাস 10 তোমরা প্রত্যেকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং নিজেদের প্রিপারেশনকে মজবুত করবে। যদি মনে হয় এই ক্লাসটি অত্যন্ত এফেক্টিভ, এই ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে, তোমাদের পরিচিতদের কাছে ছড়িয়ে দেবে, যাতে তারাও ইউটিউব থেকে ঘরে বসে কোয়ালিটি কন্টেন্ট পেতে পারে, যাতে তারাও তাদের নিজেদের প্রিপারেশনকে শক্ত করতে পারে। আর অবশ্যই নতুন এসে থাকলে SOE 910 চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দেবে। চলো লেটস স্টার্ট। আর ছোট্ট একটা কথা, যে তোমরা প্রত্যেক দিন তোমাদেরকে বলি যে ক্লাসটি যদি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে অন্তত একটা লাভ, অন্তত একটু ভালোবাসা, অন্তত দু একটা কথা, যা ইচ্ছা লিখে রেখে যেও। কমেন্ট সেকশন দেখে আমি আসলে উদ্বুদ্ধ হব, আসলে তোমাদের জন্য আরো ভালো কাজ করার চেষ্টা করব। আর এরপর আলো শেষ হয়ে যাওয়ার পর কোন চ্যাপ্টার তোমাদের প্রয়োজন, কোন চ্যাপ্টার তোমাদের করালে ভালো হয়, সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে দিও। ঠিক আছে, চলো আমরা শুরু করে দেবো। আজকে আমরা মূলত যে ক্লাসটি করাবো সেটা হচ্ছে লেন্স থেকে শুরু করব এবং আলো পুরোপুরি শেষ করব। তোমাদের অলরেডি ক্লাস 9 এবং ক্লাস 10 এর SOE 910 চ্যানেলে এতগুলো ক্লাস দেওয়া আছে, এই সমস্ত ক্লাস দেওয়া আছে। বর্ণালী ম্যাম তোমাদের লাইফ সায়েন্স পড়াচ্ছে, আমি তোমাদের ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স দুটোই পড়াচ্ছি। ক্লাস 9 এবং ক্লাস 10 প্রত্যেকটা তোমাদের পড়ানো হচ্ছে, তোমরা একটুখানি দেখে নিও। ক্লাস 10 এর তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস মঙ্গলবার, বৃহস্পতিবার তোমাদের ম্যাথের ক্লাস এবং তোমাদের শনিবার দিন লাইফ সায়েন্সের ক্লাস প্রত্যেক সপ্তাহে এভাবে রিপিট হচ্ছে। তোমরা এই প্রত্যেকটি ক্লাসের ক্লাস নোট আমাদের SOE বাংলা অ্যাপে পাবে। তার জন্য প্লে স্টোরে গিয়ে, যেখান থেকে তোমরা গেম ডাউনলোড করো প্লে স্টোর, সেই প্লে স্টোরে গিয়ে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে গিয়ে তোমরা ডাউনলোড করবে, SOE বাংলা বলে সার্চ করে SOE বাংলা অ্যাপ ডাউনলোড করবে। ডাউনলোড করার পর এনরোল করলে ফ্রন্ট পেজটা এমন খুলবে, সেখানে ফ্রি কন্টেন্টে তোমরা ক্লিক করবে। ফ্রি কন্টেন্ট খুলে গেলে CN ফর ক্লাস নোট SOE বাংলা 910 এইটাতে তোমরা ক্লিক করবে। এটা ক্লিক করলে তোমাদের CN SOE বাংলা 910 খুলে যাবে। ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 10 এর যে সমস্ত ক্লাস নোট অর্থাৎ যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো এই ফোল্ডারে দেওয়া আছে। ক্লাস 9 হলে এই ফোল্ডারে তোমরা এখান থেকে গিয়ে ডিটেলসে দেখে নিতে পারবে। আর আমরা শুরু করে দেবো, বেশি কথা বলবো না। লেন্স, লেন্স কি? সর্বপ্রথম আমাদের বলতে হয় যে হোয়াট ইজ লেন্স। স্যার প্লিজ বলুন লেন্সটা কি। দেখো এই যে চশমাটা পরে আছি আমি, এটাও কিন্তু একটা লেন্স, এটাও কিন্তু একটা লেন্সের দুটো তল আছে, এদিকে একটা তল এদিকে একটা তল। এবার প্রতিটা লেন্সের এই যে দুদিকেরই তল
উত্তল অবতল, তোমার দেখে মনে হচ্ছে এদিকটা উত্তল এদিকটা অবতল, কিন্তু লেন্স এমন হতে পারে যার দুদিকই উত্তল, যার একদিক উত্তল একদিক অবতল, যার দুদিকই অবতল, এমনও হতে পারে। ঠিক আছে, তাহলে এই চশমাটা একটা লেন্স। স্যার আর কি লেন্স? এই যে ক্যামেরা, এই যে ফোনের ক্যামেরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা লেন্স। ঠিক আছে স্যার, আর এই যে চোখ, এই যে চোখ, এটাও কিন্তু একটা লেন্স। তাহলে প্রত্যেকটা জিনিস, এই যে তোমরা যে ক্যামেরাতে পড়ছো, এটাও একটা লেন্স আছে ক্যামেরার মধ্যে। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তু এক একটা লেন্স হিসাবে কাজ করে, এক একটা লেন্স হিসাবে কাজ করে। চলো, তাহলে লেন্স কি? প্রথমে দুটি গলীয় তল অথবা একটি সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। দুটো গলীয় তল, একটা অবতল একটা উত্তল, বা দুটোই উত্তল বা দুটোই অবতল, এরকম, বা একটি সমতল দ্বারা, দুটি গলীয় তল ও একটি সমতল দ্বারা কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, তাকে আমরা কি বলছি? লেন্স। অর্থাৎ যেখানে প্রতিসারিত হচ্ছে, যেখানে প্রতিসরণ ঘটছে। ঠিক আছে, চল, উত্তল লেন্স কাকে বলছি? যে লেন্সের মাঝের অংশ মোটা, প্রান্তের দিক সরু। দেখো কনভেক্স উত্তল, মাঝের অংশটা মোটা, মাঝের অংশটা মোটা, প্রান্তের দিক সরু, প্রান্তের দিক সরু, তাহলে তাকে কি বলছি? উত্তল। অর্থাৎ এই মাঝখানটা মোটা, আর প্রান্তগুলো, প্রান্তগুলো যত নিচে নামছে তত, যত উপরে উঠছে তত সরু হয়ে যাচ্ছে। এই যে কিভাবে দেখাবো, মাঝের অংশটা মোটা আর প্রান্তগুলো সরু। দেখো, মাঝের অংশ মোটা, এই মাঝের অংশটা মোটা আর প্রান্তের দিকগুলো সরু, তাহলে তাকে কি বলছি? তাকে বলছি উত্তল লেন্স। উদাহরণ এই। অবতল লেন্স, যে লেন্সের মাঝেরটা সরু, মাঝেরটা সরু, প্রান্তগুলো মোটা, প্রান্তগুলো মোটা, তাদেরকে কি বলছি? অবতল। মাঝের অংশটা সরু, মাঝের অংশটা সরু, প্রান্তগুলো মোটা, তাহলে তাদেরকে কি বলছি? অবতল। অর্থাৎ এইভাবে ছড়িয়ে গেছে, এটাও এইভাবে গেছে, এটাও এইভাবে গেছে, অবতল। তাহলে উত্তল আর অবতল বোঝা গেল। উত্তল ইংরেজি হচ্ছে কনভেক্স, অবতল ইংরেজি হচ্ছে কনকেভ। তাহলে একটা কনভেক্স আর একটা কনকেভ। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেল উত্তল লেন্স এবং অবতল লেন্স কি, সেটা বোঝা গেল। এখানে ছোট্ট করে তোমরা জেনে রাখো যে উত্তল লেন্স তিন প্রকারের। উভোত্তল লেন্স, যার উভয় তল উত্তল, তাকে উভোত্তল বলে। সমতলোত্তল লেন্স, একটি তল সমতল এবং অপরটি উত্তল, তাকে সমতলোত্তল লেন্স বলবো। একটা সমতল একটা উত্তল হলে সমতলোত্তল, দুটোই উত্তল হলে উভোত্তল। আর অবতলোত্তল, একদিকে অবতল অন্যদিকে উত্তল, তাহলে তাকে কি বলবো? অবতলোত্তল। ওকে, অবতল লেন্স তিন প্রকার। উভবত্তল, অর্থাৎ দুদিকই অবতল। সমতলাবত্তল, সমতলাবত্তল মানে ওই সেম জিনিস, একদিক সমান, একদিক সমতল একদিক অবতল। আর উত্তলাবত্তল মানে একদিক উত্তল একদিক অবতল, কনভেক্স কনকেভ। ওকে, চল সেম। তাহলে লেন্স আমরা উত্তল লেন্সকে তিন ভাগে ভাগ করতে পারছি, অবতল লেন্সকে তিন ভাগে ভাগ করতে পারছি। এটা দিয়ে প্রশ্ন খুব স্বাভাবিক আসে না, কিন্তু যদি এসে যায় তোমরা একটুখানি এক্সট্রা এগুলো বইয়েও খুব একটা নেই, কিন্তু একটু এক্সট্রা জেনে রাখো, যদি তোমাদের এসে যায় তাহলে তোমরা যাতে আগুন লাগিয়ে আসতে পারো। নেক্সট, বক্রতা কেন্দ্র কাকে বলবো? একটি লেন্সের বক্রতা কেন্দ্র, লেন্সের গলীয় তল বা লেন্সের তল গলীয় হলে সেটা যে গোলকের অংশ, একটা লেন্স সেটা উত্তল হোক বা অবতল হোক, সেই লেন্সটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে ওই প্রতিসারক তলের বক্রতা কেন্দ্র বলে। প্রতিসারক তলের বক্রতা কেন্দ্র। এই যে উত্তল লেন্স, উত্তল লেন্সের এদিকটার এই যে প্রতিসারক তল, এই প্রতিসারক তলের কেন্দ্রকে এটা, এই প্রতিসারক তল যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র এটা। আবার এই প্রতিসারক তলটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র এটা, তাহলে এটাও কিন্তু আমার বক্রতা কেন্দ্র, এটাও বক্রতা কেন্দ্র। আবার অবতলের ক্ষেত্রে এই প্রতিসারক তলের, এই প্রতিসারক তলেরটা কোনটা? এইটা। আর এই প্রতিসারক তলেরটা কোনটা? এটা। ক্লিয়ার? তাহলে উত্তল এবং অবতল। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেল না গেল না? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে একটু জানিয়ে দাও যে বোঝা গেছে হ্যাঁ কি না, কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, চলো তাহলে বোঝা গেল আমরা বক্রতা কেন্দ্র কাকে বলবো। একটি লেন্স, একটি লেন্স, এই লেন্সটি যে কোনো প্রতিসারক তল যে গোলকের অংশ, এই প্রতিসারক তলটি এই গোলকের অংশ, তাহলে এর কেন্দ্রকে কি বলবো? বক্রতা কেন্দ্র। আবার এই গোলকের এই কেন্দ্র, বক্রতা কেন্দ্র। এটাও বক্রতা কেন্দ্র। ওকে,
লেন্সের দুটি তলের মধ্যে একটি সমতল হলে তার বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? অসীমে অবস্থিত। এই যে লেন্সের দুটি তল, তার একটি তল যদি সমতল হয়ে যায় তাহলে বক্রতা কেন্দ্র, কিন্তু সেটা তো আর কোনো গোলকের অংশ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত হবে? বক্রতা কেন্দ্র অসীম দূরত্বে অবস্থিত হবে। এটা মাথায় রাখবে, এটা নোট আকারে মাথায় রাখবে, ঠিক আছে? এটা নোট আকারে তোমরা মাথায় রেখো। ওকে, চলো নেক্সট, প্রধান অক্ষ। কাকে বলবো প্রধান অক্ষ? লেন্সের দুটি বক্রতা কেন্দ্রের সংযোজী যে সরল রেখা, তাকে আমরা প্রধান অক্ষ বলবো। লেন্সের যে দুটি বক্রতা কেন্দ্র, এই যে C1 এবং এই যে C2, এই বক্রতা কেন্দ্র দুটির যে সংযোগকারী সরল রেখা, তাকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্রের দুটি বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরল রেখাকে আমরা বলবো প্রধান অক্ষ। ওকে, ক্লিয়ার? চল, এই যে দুটি বক্রতা কেন্দ্রের সংযোগকারী যে সরলরেখা, তাকে আমরা বলবো প্রধান অক্ষ। বক্রতা ব্যাসার্ধ কাকে বলবো? বক্রতা কেন্দ্র আমরা বুঝলাম, এরপর বক্রতা এই প্রধান অক্ষ বুঝলাম, যে বক্রতা কেন্দ্রের যে সংযোগকারী সরলরেখা তাকে বক্রতা, এই তাকে প্রধান অক্ষ বলবো। বক্রতা ব্যাসার্ধ কাকে বলবো? লেন্সের যে তল গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে। বক্রতা ব্যাসার্ধ লেন্সের যে গোলকের অংশ, ধরো এই তলটা এই গোলকের অংশ, তাহলে এর যে ব্যাসার্ধ, এর যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে কি বলবো? বক্রতা ব্যাসার্ধ। 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 ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে বক্রতা ব্যাসার্ধ, এই যে যে গোলকটা হচ্ছে সেই গোলকের ব্যাসার্ধকেই আমরা বক্রতা ব্যাসার্ধ বলবো। এখানে কতগুলো গোলক আছে? 4টে গোলক আছে, প্রত্যেকের যে ব্যাসার্ধ সেটাকেই কি বলবো? বক্রতা ব্যাসার্ধ। ওকে, চলো, বক্রতা ব্যাসার্ধের ইংরাজি কি? বক্রতা ব্যাসার্ধের ইংরাজি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধের ইংরাজি কিছু দেওয়া নেই এখানে, একটুখানি সার্চ করে তোমরা দেখে নিচে কমেন্ট সেকশনে লিখো। ব্যাসার্ধ মানে তো রেডিয়াস, বক্রতা, বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, এরপর আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র আমরা কাকে বলবো? আলোক কেন্দ্র কাকে বলবো? চলো, অপটিক্যাল সেন্টার। আচ্ছা, অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র কাকে বলবো? ভালো করে দেখো, কোনো আলোক রশ্মি কোনো লেন্সের এক পাশে, একটা আলোক রশ্মি আসছে, সে লেন্সের এক প্রান্তে বা এক পাশে আপাতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর অপর পৃষ্ঠে দিয়ে আপাতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়। লেন্সের মধ্য দিয়ে প্রতিসরিত হলো, হওয়ার পর অপর পৃষ্ঠ দিয়ে আপাতিত যে রশ্মি তার সমান্তরালে নির্গত হয়। যদি হয় তাহলে লেন্সের মধ্যবর্তী রশ্মিটির গতিপথ লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে আমরা কি বলবো? সেই স্থির বিন্দুকে আলোক কেন্দ্র বলবো, অপটিক্যাল সেন্টার। ওকে, এই যে ও অপটিক্যাল সেন্টার, এখানেও এই যে ও অপটিক্যাল সেন্টার, প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে। লেন্সে তো দুটো তোমার থাকছে, যে দুটো তল থাকছে, একটা তলে আপাতিত হচ্ছে, তারপর প্রতিসরিত হয়ে লেন্সের মধ্যে ঢুকছে, তারপর অপর তল থেকে আবার প্রতিফলিত হচ্ছে। তো এই যে লেন্সের মধ্যে ঢুকে লেন্সের যে প্রধান অক্ষকে ছেদ করছে যে বিন্দুতে, সেটাকেই বলছি আলোক কেন্দ্র। পাতলা লেন্সের ক্ষেত্রে, পাতলা লেন্স যদি হয় তাহলে আলোক কেন্দ্র লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এরূপ একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে রশ্মিটির কোনো চ্যুতি বা পার্শ্ব সরণ হয় না, রশ্মিটি স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, কোনো চ্যুতি বা পার্শ্ব সরণ হচ্ছে না। রশ্মিটি দেখো স্ট্রেট চলে গেছে, অর্থাৎ রশ্মিটি জাস্ট প্রধান অক্ষের উপর দিয়ে স্ট্রেট বেরিয়ে গেছে, তাহলে এটাকেই আমরা কি বলছি? এটাকে আমরা বলছি পাতলা লেন্সের আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার। ওকে, সেটা উত্তলের ক্ষেত্রেও তাই, অবতলের ক্ষেত্রেও তাই, একদম ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে, কোনো হেলদোল হচ্ছে না, না এদিক না ওদিক, না ইস্পার না উস্পার। সমঝে? সমঝ গায়ে? চলো, একদম স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাকে আলোক কেন্দ্র বলছি। এই যে ও আলোক কেন্দ্র, এই যে ও আলোক কেন্দ্র। এইবার লেন্সের অভিসারী ও অপসারী ক্রিয়া। লেন্সের অভিসারী ক্রিয়া
ও অপসারী ক্রিয়া। আচ্ছা, অভিসারী লেন্সের ক্রিয়া। সর্বপ্রথম আসি আমরা অভিসারী লেন্সের ক্রিয়া। চল, আমরা একটি লেন্স যদি উত্তল হয়, একটি লেন্স যদি উত্তল হয় তাহলে প্রধান অক্ষ তো ধরো এখানে আছে, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, ধরো এই একটা আলোকরশ্মি লেন্সে আপাতিত হয়ে এই প্রতিসারিত হলো, আবার এই একটা আলোকরশ্মি লেন্সে আপাতিত হয়ে এই গেল, আবার এই একটা আলোকরশ্মি লেন্সে আপাতিত হয়ে এই গেল, এই একটা আলোকরশ্মি লেন্সে আপাতিত হয়ে এই গেল। কি হলো? প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ উত্তল লেন্সে আপাতিত হলে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, একটা বিন্দুতে মিলিত হয়, কনভার্জ হচ্ছে একটি বিন্দুতে। তাহলে এই যে বিন্দু, এই যে কনভার্জ হওয়া, এটাকেই বলছি অভিসারী। অভিসারী মানে অ্যাকচুয়ালি একটা দিকে মিলে যাচ্ছে, ঠিক আছে, একটা দিকে মিলে যাচ্ছে, একটা দিকে যাচ্ছে। তাহলে এই যে আমরা সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ একটি বিন্দুতে মিলে যাচ্ছে, এই ঘটনাটিকে অভিসারী লেন্সের ক্রিয়া বলছি। কোন যে বিন্দুতে মিলছে সেটাকে এফ বলে, সেটা ফোকাস পরে আসছি আমরা। এইবার অপসারী কি? অপসারী মানে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। অভিসারী মানে যেমন এক জায়গায় আসছে, একসাথে আসছে, অপসারী মানে দূরে চলে যাচ্ছে। ধরো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি এই পড়লো, এ এই চলে গেল, এই পড়লো, এ এই বেরিয়ে গেল, এই পড়লো, এ সোজা বেরিয়ে গেল, এই পড়লো, এ নিচের দিকে গেল, এই পড়লো, এ নিচের দিকে গেল। এইবার যখন এরকম ঘটনা ঘটছে তখন তোর মনে হচ্ছে না যে এগুলো একটা বিন্দু থেকে আসছে, এই প্রত্যেকটা একটা বিন্দু থেকে আসছে। এই আলোকরশ্মি একটা উৎপত্তি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, না মনে হচ্ছে এই বিন্দুটাকেই বলা হচ্ছে, মনে হচ্ছে যে একটি বিন্দু থেকে এই আলোকরশ্মিগুলো আসছে এবং ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই যে বিন্দুটি, এই বিন্দুটাকে তো ফোকাস বলবো, লেন্সের ফোকাস, কিন্তু এটা হচ্ছে অপসারী, অর্থাৎ আলোকরশ্মিগুলো দূরে সরে যাচ্ছে। আলোকরশ্মিগুলো যখন কাছে চলে আসছে, অর্থাৎ একে অপরের সাথে যুক্ত হচ্ছে, তখন সেটাকে বলছি অভিসারী। আর যখন দূরে সরে যাচ্ছে তখন সেটাকে বলছি অপসারী। অপ শব্দটির অর্থ কি? অপসারণ করা, অপসারিত করা বা দূরে ঠেলে ফেলা। তাহলে এখান থেকেই কিন্তু অপসারী শব্দটি এসছে। আর অভি মানে একই দিকে আসা, অভিমুখে আসা। তাহলে এটার জন্যই এটা অভিসারী লেন্সের ক্রিয়া। ক্লিয়ার? চল, এইবার লেন্সের ফোকাস, ফোকাস তল এবং ফোকাস দূরত্ব। প্রথমে আসি লেন্সের ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে এবং উত্তল লেন্সের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা ফোকাস। দেখো বাবা, লেন্সের যে ফোকাস সেটা কিন্তু লেন্সের ক্ষেত্রে দুটো হয়। লেন্সের ফোকাস লেন্সের ক্ষেত্রে দুটো হয়, কিন্তু মুখ্য ফোকাস একটা হয়। স্যার লেন্সের ক্ষেত্রে কি বলছেন আপনি, দুটো ফোকাস হয়? হ্যাঁ, একদম ঠিক বলছি, লেন্সের ক্ষেত্রে কিন্তু ফোকাস দুটো হয়। এটা যদি f1 হয়, এটা তুমি ধরে নিতে পারো f2, দুটো ফোকাস হয়। কিন্তু মুখ্য ফোকাস কোনটা? যেটাতে এক্স্যাক্টলি লেন্সের আলোক রশ্মিগুলি মিলিত হচ্ছে, এইটা মুখ্য ফোকাস। ওকে, আলোক রশ্মিগুলি যেটাতে মিলিত হচ্ছে, এটা মুখ্য ফোকাস। তাহলে একটি লেন্সের ফোকাস কিন্তু দুটো, f2 এটা f1, ফোকাস কিন্তু দুটো, বাট মুখ্য ফোকাস যেটাতে মিলিত হচ্ছে এক্স্যাক্টলি একটা। ঠিক আছে, চল তাহলে উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস, উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস হলো লেন্সটির প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যেখানে অপসারী আলোক রশ্মিগুলো নির্গত হয়ে লেন্সের প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়, প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস লেন্সটির প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার দিকে আগত অভিসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়। অপসারীর ক্ষেত্রে কি হচ্ছে? অপসারীর ক্ষেত্রে এই যে আলোক রশ্মিগুলো পড়ছে, পড়ার পর তো বেঁকে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে একটা জায়গা থেকে আসছে, যে জায়গা প্রধান অক্ষের উপর যে জায়গা থেকে আসছে মনে হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাস এবং অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। আচ্ছা, প্রথম মুখ্য ফোকাসটা মাথায় রাখলেই হবে, দ্বিতীয় তৃতীয় খুব একটা প্রয়োজন নেই।
ঠিক আছে, যে এদিকে আরেক প্রধান অক্ষের ঠিক অপোজিট দিকে তৈরি হচ্ছে, সেটাকে দ্বিতীয় বলছি। চলো, ফোকাস দূরত্ব। আচ্ছা, এখানে আমরা কি বললাম, উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কোনো উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুটিকে লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। আচ্ছা, তাহলে এইটা দ্বিতীয় মুখ্য ফোকাস, এইটা প্রথম মুখ্য ফোকাস, যে বিন্দু থেকে যাচ্ছে বা সমান্তরালে বেরিয়ে যাচ্ছে, এটা প্রথম, এটা দ্বিতীয়, যে বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এখানেও তোমার অবতল লেন্সের ক্ষেত্রে যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে আলোক রশ্মিগুলো, সেটা দ্বিতীয় মুখ্য ফোকাস, আর এদিকে তৈরি হয়েছে প্রথম মুখ্য ফোকাস। ঠিক আছে, একটু উল্টো বলেছি আই থিঙ্ক, এটা পড়লে বুঝতে পারবে। ওকে, চল, তাহলে ফোকাস দুটো আমরা ফোকাসের ক্ষেত্রে ওইটাকে ব্যবহার করছি। ফোকাস দূরত্ব, লেন্সের আলোক কেন্দ্র থেকে, আলোক কেন্দ্র কোনটা, ও, এই আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটাকেই আমরা কি বলবো, ফোকাস দূরত্ব। আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা বলে থাকছি লেন্সের ফোকাস দূরত্ব। এই যে লেন্স, এর আলোক কেন্দ্র যদি এটা হয়, তাহলে এই আলোক কেন্দ্র থেকে লেন্সের মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটাকেই আমরা বলছি, ওয়েভকে বলছি কি, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। ওকে, ফোকাস তল, কোন লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত কাল্পনিক তলকে, কোন লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে যে লম্বভাবে অবস্থিত একটা কাল্পনিক যে তল, এই যে ফোকাসের উপর প্রধান অক্ষের সাথে এই যে কাল্পনিক তল আমরা কল্পনা করছি বা পাচ্ছি, সেটাকেই আমরা বলছি ফোকাস তল, লেন্সের ফোকাস তল। তাহলে লেন্সের ফোকাসের উপরে একেবারে প্রধান অক্ষের উপরে লম্বভাবে যে তলটা আছে, সেটাকেই আমরা বলছি ফোকাস তল। চলো নেক্সট। আচ্ছা, এখানে কয়েকটা নোট আকারে কয়েকটা জিনিস আছে, একটু পড়ে নাও। আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এলে তা লেন্স দ্বারা প্রতিসরণের পর ফোকাস বিন্দু দিয়ে যায়। প্রধান অক্ষের সমান্তরাল যে কোনো আলোক রশ্মি লেন্স দ্বারা প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে পাস করবে। প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি যদি লেন্সের মধ্যে প্রতিফলিত হয়, তাহলে সে ফোকাস দিয়ে পাস করে, এটাই বলছে, তাহলে সে ফোকাস দিয়ে পাস করে। দ্বিতীয়ত কি বলছে, আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায়, তবে তার কোনো বিচ্যুতি হবে না, রশ্মিটি সোজা বেরিয়ে যাবে। কোনো আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায়, তাহলে তার কোনো বিচ্যুতি হবে না, সেই আলোক রশ্মিটি কি হবে, সোজা বেরিয়ে যাবে। এটা আমরা পড়েছিলাম, দেখো, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র আমরা পড়েছিলাম, যে একটি আলোক রশ্মি যদি ডাইরেক্ট আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায়, তাহলে সে কোনো দিকে বেঁকবে না, কোনো দিকে হেলবে না, না ইধার না উধার, তাহলে এটাকেই আমরা কি বলছি, আলোক কেন্দ্র। তাহলে এখন আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে যে আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায়, তবে তার কোনো বিচ্যুতি হয় না, অর্থাৎ সে কোনো দিকে হেলে না, কোনো দিকে এদিক বা ওদিক বেঁকে না, তাহলে রশ্মিটি কি হবে, সোজা বেরিয়ে যাবে, রশ্মিটি সোজা বেরিয়ে যাবে। ওকে, চলো যাই আমরা। উত্তল লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন। দিস ইজ এ লেন্স, এটা কি লেন্স, উত্তল লেন্স। তাহলে এই উত্তল লেন্স বা কনভেক্স লেন্সের সাহায্যে আমরা প্রতিবিম্ব গঠন করব। বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠন করে, এই জায়গাটা আমরা আগের বার অবতল দর্পণের ক্ষেত্রে করেছিলাম, এবার উত্তল লেন্সের ক্ষেত্রে করব। এই জায়গাটা আমি অবতল দর্পণের ক্ষেত্রেও ফার্স্ট ক্লাসে তোমাদের খুব ভালো করে বুঝিয়েছিলাম, এক্ষেত্রেও তোমাদের এই ক্লাসটা খুব ভালো করে বোঝাবো এই পয়েন্টটা, তার কারণ এই পয়েন্ট দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবং আসবে কনফার্ম। আর এই পয়েন্টটা আমি নিজেও যখন ক্লাস 10-এ পড়েছি, নিজে বুঝতে পারিনি, তার জন্য অনেক সমস্যায় পড়েছি, কিন্তু আমি তোমাদেরকে যেভাবে বোঝাবো, আই থিঙ্ক তোমরা কোনো সমস্যায় পড়বে না, তোমাদের একেবারে জলভাত হয়ে যাবে। কোমর বেঁধে নাও এবং খুব সুন্দর করে দেখো।
প্রথমে এটা উত্তর লেন্স আছে, বস্তু যদি অসীমে থাকে, বস্তু যদি অসীমে থাকে অর্থাৎ 2f1 এর অনেকটাই পারে, বস্তু একেবারে অসীম, তাহলে বস্তু যদি অসীমে থাকে তাহলে এর প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এর প্রতিবিম্ব গঠিত হবে ফোকাস। তাহলে প্রতিবিম্বের অবস্থান, এখান থেকে পরপর আমি পয়েন্টগুলো লিখবো, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? ফোকাস বা মুখ্য ফোকাসের মধ্যে। প্রকৃতি কেমন হবে? প্রতিবিম্বটি বস্তু অসীমে অবস্থিত হলে প্রতিবিম্বটি বিন্দু আকার হবে, আকারটা হচ্ছে বিন্দু আকার। প্রকৃতি কি হবে? প্রকৃতির জায়গাটা তো কিছু বলা যায় না, অসৎ বলতে পারো। প্রকৃতির জায়গাটা কি বলতে পারো? অসৎ হবে কি না? অসৎ হবে না, অবশিষ্য হবে, কিন্তু এটা তো বিন্দু আকার, তো অবশিষ্য বলা যায় না, ঠিক আছে। আর ব্যবহার তোমরা কি বলতে পারো? এটার ব্যবহার খুব একটা নেই, এটার ব্যবহারের তোমাদের প্রয়োজনীয়তা খুব একটা নেই। তো এই প্রকৃতি আর ব্যবহারটা এটার ক্ষেত্রে তোমরা উজ্জ্ব রাখো। জাস্ট তোমরা মাথায় রাখো যে যদি একটি বস্তু সেটা ইনফিনিটিতে গঠিত হয়, অর্থাৎ অসীম দূরত্ব গঠিত হয়, তাহলে তার প্রতিবিম্বটা গঠিত হবে কোথায়? ফোকাসে। এটা নিয়ে আরো ডিটেলসে আসি, এর পরেরগুলো আমরা দেখি। একটি বস্তু যদি 2f এর বাইরে থাকে, বস্তুটি কোথায় আছে? 2f এর বাইরে। এই যে এটা মোমবাতি, ওকে, তাহলে এই মোমবাতিটা কোথায় আছে? 2f এর বাইরে। তাহলে বস্তু যদি 2f এর বাইরে থাকে, এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এর প্রতিবিম্ব গঠিত হবে, ধরো প্রথমে এই তো বস্তু, প্রথমেই আমি এর প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি লেন্সের উপরে পড়ছে, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি লেন্সের উপরে পড়ছে এবং সেটা এখান দিয়ে বেরোচ্ছে। ওকে, আর আমরা যদি এখান দিয়ে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি একটি আলোক রশ্মি নিয়ে যায়, হচ্ছে না ঠিক, দাঁড়াও, এটা এখানে পড়লো তো, এই বেরোলো, আর আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মিকে নিয়ে যাই, এই বেরোলো। টাচিংটা একটু আগে করতে হবে, তাহলে তো আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে না। আচ্ছা, আমরা আর একবার একটু ছবিটা আঁকি, দাঁড়াও। এই হচ্ছে বস্তু। এখন প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মি আসছে, এখানে আপতিত হওয়ার পর এই যাচ্ছে, আর যে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যে আলোক রশ্মি যাচ্ছে, এই হলো। তাহলে বস্তুটি কোথায় অবস্থিত হচ্ছে? বস্তুটি f ও 2f এর মাঝে অবস্থিত হচ্ছে। এটা একটু দেখাতে আমাদের এইরকম একটা জায়গায় অবস্থিত হলে ভালো হতো। ঠিক আছে, f ও 2f এর মাঝে অবস্থিত হচ্ছে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? বস্তুটা 2f এর বাইরে থাকলে প্রতিবিম্বের অবস্থান হবে f ও 2f এর মধ্যে। প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? বস্তু 2f এর বাইরে, প্রতিবিম্ব f আর 2f এর মধ্যে। ওকে, প্রতিবিম্বটার প্রকৃতি কেমন হবে? অবশিষ্য, অর্থাৎ বস্তুটি কোন দিকে আছে? বস্তুটি এদিকে, উপরের দিকে, বস্তুটির মোমবাতিটা এদিকে উপরের দিকে জ্বলছে, প্রতিবিম্ব এদিকে জ্বলবে, নিচের দিকে। তাহলে কি হচ্ছে? অবশিষ্য, দুটো উল্টো। এরপর আকার, বস্তুর যে আকার তার থেকে ওই আকারটা ছোট, বস্তুর তুলনায় ছোট।
বস্তুর আকারের তুলনায় কি হবে? ছোট। আর ব্যবহার কি? এইটা তোমার এই যে 2f এর বাইরে অবস্থিত হলে সেক্ষেত্রে আমরা এটাকে কোথায় ব্যবহার করতে পারি? আমরা এটাকে সিনেমার পর্দায় বা স্লাইড প্রজেক্টরে ব্যবহার করতে পারি। ব্যবহার কোথায়? সিনেমার পর্দা। সিনেমার পর্দায় এর ব্যবহার আছে। তাহলে 2f এর বাইরে থাকলে আমরা প্রতিবিম্বটা পাবো f আর 2f এর মধ্যে, অর্থাৎ আমাদের এটা প্রথম ফোকাস এবং তারপরে এই ও যে বিন্দুটা আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্র থেকে f1 এর দূরত্ব যা হবে 2f1 এর দূরত্ব তার ডবল হবে, অর্থাৎ f1 আর 2f1 এর দূরত্বটাও যতটা ও থেকে f1 এর দূরত্বটাও ঠিক ততটা। ঠিক আছে, চল। এরপর বস্তুটা f আর 2f এর মধ্যে থাকলে, বস্তুটা f আর 2f এর উপরে থাকলে কি লিখেছে? 2f এর বাইরে, এটা ভুল লিখেছে, এটা হবে বস্তুটা 2f এর উপরে থাকলে। কত? বস্তুটা 2f এর উপরে থাকবে, 2f এর উপরে। তাহলে বস্তু 2f এর উপরে, বস্তু 2f এর উপরে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? এইরকম জায়গা। একটু নামিয়ে নিলে ছেদ করছে এখান থেকে, এই জাস্ট এই 2f সেম। ওকে, বস্তুটা যদি 2f এর উপরে অবস্থিত হয়, বস্তু যদি 2f এর উপরে অবস্থিত হয়, তাহলে এই যে সমান্তরাল আলোক রশ্মি যাচ্ছে আর এই যে আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, এরা দুজন যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে 2f এর উপরেই একটি লম্ব টানা যাবে এবং এর দূরত্ব আর এর দূরত্ব সেম হবে। অর্থাৎ প্রতিবিম্বের অবস্থান কোথায়? 2f2 এর উপরে। প্রকৃতি কেমন? অবশিষ্য, অর্থাৎ উল্টো দিকেই আছে অবশিষ্য। আকার কেমন? সমান, বস্তুর আকারের সমান। এই যে বস্তুটা 2f এর উপরে অবস্থিত হলে, 2f1 এর উপরে অবস্থিত হলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? 2f2 এর উপরে তৈরি হচ্ছে। এর ব্যবহারটা তোমরা নিজেরা কমেন্ট সেকশনে লিখে জানিও যে এর ব্যবহার কি, কি কাজে লাগে। বস্তু 2f1 এর উপরে অবস্থিত হলে প্রতিবিম্ব 2f2 এর উপরে অবস্থিত, এটা কি কাজে লাগছে, ব্যবহারটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। নেক্সট, f আর 2f এর মাঝে যদি বস্তুটা থাকে, f আর 2f এর মাঝে বস্তুটা থাকে, তাহলে বস্তুটা কোথায় আছে? এখানে f আর 2f এর মাঝে। তাহলে বস্তুটি আছে f আর 2f এর মাঝে। f আর 2f এর মাঝে যদি বস্তুটা থাকে তাহলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত? এই আসছে, এই যাচ্ছে, আর আলোক কেন্দ্র দিয়ে গেলে এই যাচ্ছে, এই মিলেছে কোথায়? এখানে। কোথায় অবস্থিত হচ্ছে বস্তু? প্রতিবিম্ব কোথায় অবস্থিত হচ্ছে? আলোক কেন্দ্র। প্রতিবিম্ব কোথায় অবস্থিত হচ্ছে? 2f এর বাইরে। তাহলে প্রতিবিম্ব কোথায় অবস্থিত হচ্ছে? 2f এর বাইরে। ভালো করে দেখো,
ভালো করে দেখো, আমরা যত কাছে আসছি এটা তত প্রতিবিম্বটা তত দূরে সরে যাচ্ছে, এবং আমরা যত দূরে ছিলাম প্রতিবিম্ব তত কাছে হচ্ছে। আর প্রতিবিম্বটা আসলে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। অর্থাৎ প্রতিবিম্বটা প্রথমে অসীম দূরত্বে থাকলে ফোকাসের উপরে বিন্দু, তারপরে যখন 2f এর বাইরে আনলাম, f আর 2f এর মধ্যে একটু ছোট বস্তুর থেকে, যখন 2f এর উপরে আনলাম 2f 2 এর উপরে থাকছে এবং বস্তুর সাথে সমান, যখন f আর 2f এর মাঝখানে আনলাম তখন এখানে কি হচ্ছে, 2f 2 একটু উপরে চলে যাচ্ছে, এবং এই এর থেকে বস্তুর আকার, এই বস্তুর আকারের থেকে প্রতিবিম্বের আকার কি হচ্ছে, বড় হচ্ছে। তাহলে প্রতিবিম্বের অবস্থান 2f এর বাইরে। প্রকৃতি কেমন? অবশ্যই অবশিষ্য। উল্টো তো, আরে পাগলা উল্টো তো, এটা এদিকে গেছে, এটা এদিকে নিচের দিকে এসছে, উল্টো তো, অবশিষ্য। আকার কি? কেমন আকার? নিরাকার? না, বস্তুর চেয়ে বড়, বস্তুর থেকে বড়। এর ব্যবহার কোথায়? f আর 2f এর মাঝখানে যদি অবস্থিত হয় তাহলে এর ব্যবহার কোথায়? f আর 2f এর মধ্যে অবস্থিত হলে এর ব্যবহার কোথায়? আচ্ছা, 2f এর বাইরে যদি থাকে তাহলে এর ব্যবহার কোথায়? 2f এর বাইরে, একটু ভুল লিখেছিলাম, 2f এর বাইরে থাকলে ক্যামেরার উত্তল লেন্সের ব্যবহার, একটু ভুল লিখেছিলাম। 2f এর বাইরে থাকলে ব্যবহার কোথায়? ক্যামেরার উত্তল লেন্স। 2f এর বাইরে থাকলে ক্যামেরার উত্তল লেন্স। আর f আর 2f এর মাঝে থাকলে, f আর 2f এর মাঝে যখন থাকছে তখন এর ব্যবহারটা কোথায় হচ্ছে? সিনেমার পর্দায় এবং স্লাইড প্রজেক্টরে। বড় হচ্ছে তো। বস্তুটাকে তো বড় করে দেখাচ্ছে রে ভাই। তাহলে বস্তুটা বড় করে দেখাচ্ছে মানে কোথায় অবস্থিত হবে? সিনেমার পর্দা এবং স্লাইড প্রজেক্টর, এখানেই তো বস্তুটাকে বড় করে দেখায়। কিন্তু আগেরটার ক্ষেত্রে কি হয়েছে? ক্যামেরার উত্তল লেন্সে, অর্থাৎ ক্যামেরার মাধ্যমে আমরা কি করছি, একটা জাস্ট দূরের কোনো ছবি তুলছি এবং সেটা খুব ছোট আকারে দেখা যাচ্ছে, মানে একটা বড় বস্তুকে ছোট আকারে দেখা যাচ্ছে, বস্তুটাকে প্রতিবিম্বটা ছোট, তাহলে সেটাই হচ্ছে ক্যামেরার উত্তল লেন্স। আর যখন বড় করে কিছু দেখতে চাইছি তখন কি সিনেমার পর্দা বা স্লাইড প্রজেক্টর, এগুলো হয়ে যাচ্ছে। এরপর বস্তুটি যদি এফ এর উপরে অবস্থিত হয়, তাহলে বস্তুটি এফ এর উপরে অবস্থিত হলে কি হবে? এই যে গেল, এ চলছে, আর এই যে তোমার আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যেটা যাচ্ছে সেটাও চলছে, এটাও চলছে। চড়াইবতী সমান্তরালে চলছে। সমান্তরালে চলছে মানে আমরা ধরে নেব যে প্রতিবিম্বের অবস্থানটা হচ্ছে অসীমে। প্রতিবিম্বের অবস্থান কোথায় তৈরি হচ্ছে? অসীম। প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অসীমে। ভালো করে দেখবে, যখন f1 এর উপরে আছে তখন প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? অসীম। এরপর প্রকৃতি কেমন হবে? অনেক বড়, এই আকারটা তো অনেক বড়। প্রকৃতি কেমন? অবশ্যই অবশিষ্য, অবশ্যই অবশিষ্য। আর আকার কেমন? অনেক বড়। আর কি ব্যবহার? এর ব্যবহার কোথায়? অনেক বড় আকারে আমরা দেখতে পাচ্ছি, তো এর ব্যবহার কোথায় কাজে লাগছে? বস্তু এফ এর উপর অবস্থিত হলে অসীমে অনেক বড় আকারে বস্তুটিকে দেখা যাচ্ছে। এর কি আদৌ ব্যবহার আছে? সেরকমভাবে ব্যবহার আমার মনে হয় নেই, মানে এর ব্যবহার সচরাচর ব্যবহার নেই। নেক্সট আমরা এফ এবং আলোক কেন্দ্রের মধ্যে, অর্থাৎ ও এর মধ্যে যদি বস্তু অবস্থিত হয় তাহলে বস্তুটা এখানে অবস্থিত, তাহলে কোথায় এর প্রতিবিম্ব কোথায় হবে?
চলছে। আর কিরে ভাই, ডাইভার্জ হচ্ছে বলে মনে হচ্ছে না? ডাইভার্জ হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এই দুটোই একটা নির্দিষ্ট অংশ থেকে আসছে বলে মনে হচ্ছে, একটা নির্দিষ্ট অংশ থেকে আসছে বলে মনে হচ্ছে। কোন অংশ সেটা? এখান থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে প্রতিবিম্বটা এদিকে অবস্থিত হবে। প্রতিবিম্বটা কোন দিকে অবস্থিত হবে? প্রতিবিম্বটা বস্তুর দিকে অবস্থিত হবে। এখানে যেমন উল্টো ক্ষেত্রে অবস্থিত হচ্ছিল প্রতিবিম্ব প্রত্যেকটাই, এখানে বস্তুর একই দিকে অবস্থিত হবে। তাহলে এক্ষেত্রে তোর কি পাচ্ছি আমরা? F1 এর ওপারে অবস্থিত হচ্ছে, অর্থাৎ একটুখানি সরে যাবে এদিকে। এরকম একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। ওকে, তাহলে F1 এর প্রতিবিম্বের অবস্থান 2F1 ও F1 এর মধ্যে। প্রকৃতি কি? অবশিষ্ট নাকি? একই দিকে তো, সমশিষ্য। অবশ্যই এটা অসৎ। আগেরগুলো ছিল সৎ, এটা মনে হচ্ছে এখানে তৈরি হচ্ছে, তাহলে এটা অসৎ। ঠিক আছে, আকারে বড়, বস্তুর তুলনায় বড়। ব্যবহার কি আছে? বিবর্ধক কাঁচ রূপে এবং অণুবীক্ষণ যন্ত্রে। বিবর্ধক কাঁচ রূপে এবং অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র আমরা কি দেখতে চাই? ছোট্ট কিছুকে, কোনো ছোট্ট ভাইরাস ব্যাকটেরিয়াকে অনেক বড় আকারে দেখতে চাই, তাই তো? অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা তো তাই করি। তাহলে সেটাই তো হয়েছে, প্রতিবিম্বটাকে বড় দেখাচ্ছে, বস্তুর তুলনায় প্রতিবিম্বটাকে বড় দেখাচ্ছে। ওকে, চলো, ছবিগুলো একটু উটপটাং হয়েছে, কিন্তু আমরা যদি পুরোটাকে আর একবার একটু ঝালিয়ে নিই, পুরোটাকে আর একবার একটু আমরা ঝালিয়ে নিলে তাহলে কি দেখতে পাচ্ছি দেখো। এই হচ্ছে একটি সরল রেখা, এখানে একটি লেন্স আছে। এইবার 2F1 F1 ও F2 বস্তু যদি অসীমে অবস্থিত হয় তাহলে তোর প্রতিবিম্ব এখানে অবস্থিত হবে এবং একটি বিন্দু। বস্তুটি যদি 2F1 এর এদিকে অবস্থিত হয়, 2F1 এর এপারে, তাহলে তোর প্রতিবিম্ব এখানে অবস্থিত হবে এবং আকারে ছোট হবে, F2 আর 2F2 এর মধ্যে। ওকে, বস্তু যদি 2F2 তে অবস্থিত হয় তাহলে প্রতিবিম্ব 2F2 তে অবস্থিত হবে এবং সমান হবে, বস্তু যদি 2F1 এবং F1 এর মধ্যে অবস্থিত হয় তাহলে কি হবে? প্রতিবিম্ব কোথায় অবস্থিত হবে? 2F2 বাইরে এবং আকারে বড়, এর তুলনায় আকারে বড়। বস্তু যদি F1 এর উপর অবস্থিত হয় তাহলে প্রতিবিম্ব অসীমে অবস্থিত হবে এবং আকারে অনেক বড় হবে। অসীমে অবস্থিত এবং আকারে অনেক বড়। বস্তু যদি F1 এবং O আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিত হয় তাহলে প্রতিবিম্ব F1 আর 2F1 এর মধ্যে অবস্থিত হবে এবং বড়।
মনে থাকবে এটাই। এবার প্রতিবিম্বের অবস্থান, আকার, অবশিষ্য মানে জাস্ট উল্টো দিকে আছে, কিন্তু সৎ মানে কি? সৎ মানে প্রতিবিম্বটা হচ্ছে, তৈরি হচ্ছে, কনফার্ম। আর অসৎ মানে প্রতিবিম্বটাকে ভেবে নেওয়া হচ্ছে যে এখানে তৈরি হয়েছে, কোনো ফিক্সড প্লেস নেই, সেটা অসৎ। আর সমশিষ্য মানে একই দিকে আছে, আর অবশিষ্য মানে উল্টো দিকে আছে। ওকে, চল ডিরেকশনটা উল্টো। তাহলে মোটামুটি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো যে কোথায় আলোক, কোথায় বস্তু অবস্থিত হলে কেমন প্রতিবিম্ব তৈরি হয় লেন্সের সাপেক্ষে, উত্তল লেন্সের সাপেক্ষে আরো ভালোভাবে বললে। একটা জিনিস তোমাদেরকে এখানে আমি বলেই দিই যে তোমরা প্রথমত এই জায়গাটাতে যে এফে বস্তু অবস্থিত হলে, এফে যদি বস্তু অবস্থিত হয় F1-এ, অর্থাৎ প্রথম ফোকাসে বস্তু যদি অবস্থিত হয়, তাহলে তার ব্যবহার কি? সমান্তরাল আলোক রশ্মি প্রস্তুতিতে এটা ব্যবহার হয়, বা সমান্তরাল আলোক রশ্মি নির্ণয় বা প্রস্তুতিতে। তারপর তোমাদের এখানে তো সিনেমার পর্দা হলো এটা, 2F-এ যদি কোনো বস্তু অবস্থিত হয় 2F2-তে, 2F1-এ বস্তু অবস্থিত হলে প্রতিবিম্ব 2F2-তে হচ্ছে। এটা কোথায় অবস্থিত হয়? ভূবীক্ষণ যন্ত্রে। কি ব্যবহারের? ভূবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত হয়। আর একদম প্রথমে যেটা আমরা বলেছিলাম যে বস্তু যদি ইনফিনিটিতে থাকে তাহলে প্রতিবিম্ব F2 অর্থাৎ এই ফোকাস তলের উপরে থাকছে, এবং সেটা খুব ছোট্ট। এটা কি হয়? অণুবীক্ষণ যন্ত্রের বা দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষণ হিসেবে ব্যবহৃত হয়। অণুবীক্ষণ নয়, সরি, দূরবীক্ষণ যন্ত্র, দূরের বস্তুকে দেখা, দূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষণ, দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষণ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে প্রত্যেকের ব্যবহার কিন্তু আমরা লিখে দিলাম। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে জানাতে বলেছি যে এটা ছাড়া আর কোথায় ব্যবহৃত হয়, তোমরা প্রত্যেকে জানিও। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো বিষয়টা। খুব সুন্দরভাবে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে আশা করি। এর পরবর্তী আমরা চলে যাব, আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়ে রাখবো। এটা দিয়ে প্রবলেম আসে, কোশ্চেন আসে, তোমরা মনে রাখবে। রৈখিক বিবর্তন, লিনিয়ার ম্যাগনিফিকেশন, রৈখিক বিবর্ধন কাকে বলে? প্রতিবিম্বের উচ্চতা বস্তুর এবং বস্তুর উচ্চতার যে অনুপাত, এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রতিবিম্ব এবং বস্তু, কোথাও দেখছি বস্তুর সাথে প্রতিবিম্বের আকার সমান, কোথাও বস্তুর আকারের চেয়ে প্রতিবিম্বের আকার ছোট, আবার কোথাও বস্তুর আকারের চেয়ে প্রতিবিম্বের আকার কি হয়ে যাচ্ছিল? বড় হয়ে যাচ্ছিল। তো এই যে প্রতিবিম্বের উচ্চতা অর্থাৎ প্রতিবিম্ব কতটা উঁচু এবং বস্তুর উচ্চতা, এর অনুপাতকে আমরা কি বলবো? প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার যে অনুপাত, তাকেই আমরা বলবো রৈখিক বিবর্ধন। তাকে কি বলবো? রৈখিক বিবর্ধন। প্রতিবিম্বের উচ্চতা যদি IH হয় এবং বস্তুর উচ্চতা যদি OH হয়, অবজেক্টের হাইট OH আর প্রতিবিম্বের ইমেজের হাইট IH, তাহলে আমরা M ইকুয়াল টু রৈখিক বিবর্ধন, M ইকুয়াল টু কত লিখতে পারবো? IH/OH। এছাড়া তোমাদের লেন্সে কোনো বস্তু প্রতিবিম্ব সৃষ্টি হলে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব যদি u হয় এবং প্রতিবিম্বের দূরত্ব যদি v হয়, তাহলে রৈখিক বিবর্ধন M ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব v, বস্তুর দূরত্ব u, অর্থাৎ v/u। প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, দ্যাট ইজ v/u। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে একটু ভালো করে বিষয়টা দেখে নাও, বোঝা গেল কিনা প্রত্যেকে একটু জানি। ওকে, চল নেক্সট। এবার আমরা চলে আসি সরল ক্যামেরা এবং মানুষের চোখ। এখানে কয়েকটা, এই পুরো বিষয়টা থেকে সব জানতে হবে এমন কিছু মানে নেই, কয়েকটা বিষয় যেগুলো পরীক্ষাতে বারবার আসে সেই জায়গাগুলোকে আমরা হাইলাইট করেছি, সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আসি সরল ক্যামেরা। ক্যামেরার সামনের দিকে কি থাকে? একটি উত্তল লেন্স থাকে। অবতল থাকলে কি হয়? কোনো বস্তুকে বড় করে দেখায়। উত্তল কি করে? কোনো বস্তুকে ছোট করে দেখায়। তাহলে ক্যামেরার সামনে একটি কি লেন্স থাকে? উত্তল লেন্স থাকে। প্রতিবিম্বের গঠন কেমন হয়? ক্যামেরার উত্তল লেন্সটি বাইরের বস্তুর সৎ, উল্টো এবং খর্বকাই প্রতিবিম্ব
তৈরি করে। সৎ, উল্টো এবং বস্তুর চেয়ে ছোট, খর্বকাই মানে কি, বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব তৈরি করে। সৎ, উল্টো এবং বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব তৈরি করে কোথায়? ক্যামেরাতে। তাহলে ক্যামেরার এখান থেকে তোমরা কি মনে রাখছো, যে একটি ক্যামেরার একেবারে যে লেন্সটি হয় সেই লেন্সটি কি হয়? সেই লেন্সটি উত্তল লেন্স হয়। এই যে ক্যামেরার লেন্স, এই ক্যামেরার লেন্সটি কি লেন্স? উত্তল লেন্স। এইবার এই উত্তল লেন্সটা তোমাদের কি করে? উত্তল লেন্সটা বাইরের যে বস্তু সেটাকে সৎ, উল্টো অর্থাৎ উল্টো এবং কি খর্বকাই প্রতিবিম্ব তৈরি করে, অর্থাৎ বস্তুর চেয়ে অনেক ছোট প্রতিবিম্ব তৈরি করে। মানুষের চোখ, হিউম্যান আই, কি লেন্স থাকে মানুষের চোখে বল? চোখের ভিতরে উত্তল লেন্স থাকে। যদি উত্তল লেন্স না থেকে অবতল লেন্স থাকতো কি হতো? আমরা আমাদের সামনে অনেক বস্তুকে দেখতে পেতাম না, যে কোনো একটা বা দুটো বস্তুকে অনেক বড় আকারে দেখতাম। কিন্তু সেটা কি সেটা কি শোভনীয়? সেটা হলে কি হতো? বিপদ হয়ে যেত। ধরো আমি গাড়ি চালাচ্ছি, আমি সামনের শুধু একটা গাড়িকে দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না, তাহলে আমার অন্য গাড়িতে তো আমি গিয়ে অ্যাক্সিডেন্ট করবো, তাই না? তাহলে সামনের অনেকটা জায়গা জুড়ে আমি দেখতে পাচ্ছি চোখে, এই কারণে যে আমার চোখের মধ্যে উত্তল লেন্স আছে। যদি লেন্সটা অবতল হয়ে যেত তাহলে কি হতো? ছোট বস্তুকে অনেক বড় আকারে দেখাতো, তাহলে আর বাকি বস্তুগুলো আমার চোখে দেখতে পেতাম না। কিন্তু উত্তল কি করছে? অনেক ছোট করে অনেক বস্তুকে দেখাচ্ছে। তাহলে লেন্স, মানুষের চোখের ভিতরে কেমন লেন্স থাকে? উত্তল লেন্স। এই লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তনশীল, যা সিলিয়ারি পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়? ফোকাস দূরত্ব, যে কত দূর আমার ফোকাসটা নেব সেটা কিন্তু পরিবর্তনশীল। মানুষের চোখের ফোকাস দূরত্ব অর্থাৎ কত দূর পর্যন্ত দেখতে পাবো সেটা পরিবর্তনশীল, এবং এখানে মানুষের চোখে এক ধরনের পেশি থাকে, যে পেশিটাকে আমরা বলে থাকছি সিলিয়ারি পেশি। এই পেশি দ্বারা এই ফোকাস দূরত্বটা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ কতটা দূর ফোকাস দেখতে পাবো। এছাড়া কর্নিয়া, এটি আলোর প্রতিসরণ ঘটায়। আমাদের চোখে যে কর্নিয়া থাকে, এই যে অংশটা, এই দেখো কর্নিয়া, এই যে অংশটা থাকে চোখের, এই অংশটা, এই যে অংশটা, এই পুরো অংশটা কি করছে? এই অংশটা আলোর প্রতিসরণ ঘটায়, অর্থাৎ আলো যখন চোখের উপরে পড়ছে তার প্রতিসরণটাকে এই অংশটা ঘটাচ্ছে। এবং প্রতিবিম্ব কেমন হয়? চোখেও বস্তুর প্রতিবিম্ব সৎ, উল্টো আর খর্বকাই। অর্থাৎ সৎ প্রতিবিম্ব গঠিত হয়, উল্টো প্রতিবিম্ব গঠিত হয় এবং খর্বকাই অর্থাৎ তোমার ছোট প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে ছোট। ওকে, চল। আচ্ছা, দূরবিন্দু কাকে বলছি? দূরবিন্দু, ফার পয়েন্ট। বিনা কষ্টে চোখ সর্বাধিক যে দূরত্ব পর্যন্ত দেখতে পাই তাকে দূরবিন্দু বলে। আমি কোনো কষ্ট না করে আমার চোখ দিয়ে সর্বোচ্চ বা সর্বাধিক যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছি তাকেই আমি বলছি ফার পয়েন্ট বা দূরবিন্দু। সুস্থ চোখের ক্ষেত্রে, অর্থাৎ চোখ যদি সুস্থ হয়, এটা অসীম পর্যন্ত, অর্থাৎ তোমার সামনে যদি ফাঁকা মাঠ থাকে বা ফাঁকা রাস্তা থাকে, তুমি অসীম পর্যন্ত দেখতে পারছো যদি তোমার চোখ সুস্থ হয়। আর যদি সুস্থ না হয় তাহলে কিছুটা দূর পর ঝাপসা দেখা যায়। ওকে। নিকট বিন্দু, বিনা কষ্টে চোখ সর্বনিম্ন যে দূরত্ব দেখতে পায় তাকে কি বলা হয়? নিকট বিন্দু। মানে কোনো কষ্ট না করে আমার চোখ সবচেয়ে কাছে যে দূরত্ব পর্যন্ত দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ধরো এই হাতটা আমি দেখতে পাচ্ছি, কত কাছে আনলে আমি দেখতে পাচ্ছি, কত কাছে আনলে দেখতে পাচ্ছি কোনো কষ্ট না করে। সেই যে এত কাছে থেকে দেখতে পাচ্ছি, ধরো এই কাছ থেকে দেখতে পাচ্ছি, ঠিকঠাক দেখতে পাচ্ছি না কিন্তু দেখতে পাচ্ছি, তাহলে এটাই আমার নিকট বিন্দু। ওকে। বলছে সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দুটা 25 সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটার দূরে তুমি কোনো বস্তুকে রাখলে সেটাকে স্পষ্ট দেখতে পাচ্ছ যদি চোখ সুস্থ হয়। ওকে। এখন মানে এই যুগে চোখ সুস্থ হওয়াটা খুব সমস্যা, মানে সবার চোখই প্রায় অসুস্থ। তো যেহেতু আমরা সবসময় এই ক্যামেরা, ফোন, এই ডিজিটাল বোর্ড এইসব দিকেই তাকিয়ে থাকি সারাদিন জুড়ে, তো আমাদের চোখ সুস্থ চোখ নয় বলেই মনে হয় আর কি। এইবার মানুষের চোখের দৃষ্টিজনিত সমস্যা, এটা তোমরা মাধ্যমিকের বইয়ে লাইফ সায়েন্সেও পড়েছো, আবার ফিজিক্যাল সায়েন্সেও পড়ছো। ফিজিক্যাল সায়েন্সে তোমরা আলো চ্যাপ্টারে পড়ছো। মানুষের চোখের দৃষ্টি সমস্যা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কাকে বলে? যখন চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, অর্থাৎ দূরের কোনো কিছুকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, এই সমস্যাকে আমরা বলছি দীর্ঘ দৃষ্টি সমস্যা
বা দৃষ্টিজনিত সমস্যা, যাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। দূরেরটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু কাছেরটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না। প্রতিবিম্বের অবস্থান কোথায়? রেটিনার পিছনে। প্রতিবিম্ব কোথায় অবস্থিত হয়? রেটিনার পিছনে। প্রতিবিম্ব তো, রেটিনা তো প্রতিসরক তল হিসেবে কাজ করে, তাই না? সংশোধন আমরা কি করলে সংশোধন করতে পারি? অর্থাৎ দূরে দেখতে পাচ্ছি কিন্তু কাছে দেখতে পাচ্ছি না, উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে এই ত্রুটি দূর করা যায়। উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে এই ত্রুটিকে আমরা দূর করতে পারি। মায়োপিয়া বা হর্ষদৃষ্টি, কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পাচ্ছে কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। এটা কি হচ্ছে? চোখের এই দৃষ্টিজনিত সমস্যাকে হর্ষ দৃষ্টি বলে। কাছে স্পষ্ট দেখতে পাচ্ছে কিন্তু দূরে। বেশিরভাগ বয়স্ক লোকেদের এই সমস্যাটা হয় যে কাছে আনলে দেখতে পাচ্ছে কিন্তু দূরে দেখতে পাচ্ছে না, অর্থাৎ মায়োপিয়া। আর আমাদের মতো অর্থাৎ ইয়াং ছেলে মেয়েদের কিন্তু এই সমস্যাটা হয় যে দূরে ভালো দেখতে পাচ্ছে কিন্তু কাছে দেখতে পাচ্ছে না। এই যে আমি যে চোখের চশমাটা পরে আছি এটা উত্তল লেন্স, ঠিক আছে, যে আমি দূরে ভালো দেখতে পাচ্ছি কিন্তু কাছে দেখতে সমস্যা হচ্ছে। ওকে, আর বয়স্ক লোকেদের ক্ষেত্রে বেসিক্যালি এই মায়োপিয়ার সমস্যাটা দেখা যায় বেশি, কেননা তারা কাছের বস্তুকে দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে খুব ভালো দেখতে পায় না। প্রতিবিম্বের অবস্থান কোথায়? রেটিনার সামনে। এখানে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে। মনে রাখবে পার্থক্য দিলে, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে প্রতিবিম্ব অবস্থিত হয় রেটিনার পিছনে, আর মায়োপিয়ার ক্ষেত্রে প্রতিবিম্ব অবস্থিত রেটিনার সামনে। কেমন চশমা ব্যবহার করতে হবে? অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে এই ত্রুটি দূর করার জন্য। তাহলে এখানে কি লেন্স? উত্তল। এখানে কি লেন্স? অবতল। চলো, আলোর বিচ্ছুরণ। সাদা আলো, আমরা জানি যে সমস্ত আলো, সমস্ত যে বর্ণ, সেই বর্ণের বেনিয়া সহকলা, প্রত্যেকটা যে বর্ণ আছে প্রত্যেকটা বর্ণের আলোর যে উৎস সেটা কিন্তু সাদা। অর্থাৎ সাদা আলোই সমস্ত আলোতে বিভক্ত হয়ে যায়। তাহলে সাদা আলো বা অন্য কোনো বহুবর্ণী আলো প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে উপাদান বর্ণগুলির আলোতে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। একটা প্রিজম, আমরা যদি একটা সাদা আলো ফেলি এবং তার সামনে একটি প্রিজম রাখি, এখান থেকে একটি সাদা আলো ফেলছি এবং এখানে একটা প্রিজম রেখেছি, এটাকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাতে পারতাম যদি আমার কাছে একটি প্রিজম থাকতো। তো ঠিক আছে, তোমাদের যদি প্রিজম থাকে তোমরা এটাকে প্র্যাকটিক্যাল করে দেখতে পারো যে একটি সাদা আলো, আমি টর্চ লাইট এখান থেকে মারছি, একটি সাদা আলো মারছি, প্রিজমের উপরে পড়ছে, আলোটা কিন্তু বিভিন্ন বর্ণে ভেঙে যাচ্ছে। কি কি বর্ণে ভেঙে যাচ্ছে? আলো অনেকগুলো বর্ণে ভেঙে যাচ্ছে। সেই বর্ণগুলো হলো লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশী, নীল, বেগুনি, এতগুলো বর্ণে বিভক্ত হয়ে যায়। এইটাকেই আলোর বিচ্ছুরণ বলে। শূন্যস্থান বা বায়ু মাধ্যমে সব বর্ণের আলো সমান বেগে চলে, তাই সেখানে আলোর বিচ্ছুরণ হয় না। শূন্যস্থান বা বায়ু মাধ্যম যতক্ষণ আছে ততক্ষণ যে কোনো বর্ণের আলো সে সম বেগে চলছে, তাই তার বিচ্ছুরণ হচ্ছে না। এটা মাথায় রাখবে, নোট আকারে মাথায় রাখবে যে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না, হয় না, আলোর বিচ্ছুরণ হয় না। ঘনমাধ্যম, ঘনমাধ্যমে আলোর বেগ বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে সবচেয়ে কম। ঘনমাধ্যমে কোন আলোর বেগ সবচেয়ে কম? বেগুনি বর্ণের আলোর বেগ সবচেয়ে কম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘনমাধ্যমে কোন বর্ণের আলোর বেগ সবচেয়ে কম? উত্তর হলো বেগুনি বর্ণের। কোন বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি? লাল বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি। অর্থাৎ মাধ্যম যদি ঘন হয় সেখানে লাল বর্ণের আলো সবচেয়ে দ্রুত বেগে চলে, বেগুনি বর্ণের আলো সবচেয়ে কম বেগে চলে। প্রতিসারাঙ্ক, প্রতিসারাঙ্ক বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি, লাল বর্ণের ক্ষেত্রে সবচেয়ে কম। বেগুনি বর্ণের বেগ কম, লাল বর্ণের বেশি সবচেয়ে। বেগুনি বর্ণের প্রতিসারাঙ্ক বেশি, লাল বর্ণের প্রতিসারাঙ্ক কম। চ্যুতির ক্ষেত্রে বেগুনি বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি, লাল বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম। তাহলে এই প্রতিসারাঙ্ক আর চ্যুতি এই দুটো বেগুনি বর্ণের সবচেয়ে বেশি, লালের সবচেয়ে কম। কিন্তু তোমার বেগের ক্ষেত্রে লাল সবচেয়ে বেশি আর তোমার বেগুনি সবচেয়ে কম। খুব বারবার গুলিয়ে যাবে কিন্তু বারবার পড়ে পড়ে তোমাকে মাথায় রাখতে হবে। এই যে একদম শুরুতে লাল আর একদম শেষে বেগুনি, এই বেগুনি আর লাল এই দুটোই কিন্তু সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম জায়গাটাকে ক্যারি করছে। চল, বর্ণালী কাকে বলছি? বহুবর্ণী, এটা বহুবর্ণী হবে, এটা ভুল লেখা হয়েছে। বহুবর্ণী আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট এই বিভিন্ন উপাদান বর্ণের আলোক রশ্মি গুচ্ছে
পরিণত হয়ে পর্দায় যে চওড়া পাটি উৎপন্ন করে তাকে বর্ণালী বলে। অ্যাকচুয়ালি তোরা যখন দেখবি, যদি তোরা কখনো দেখিস, সিনেমা হলে গেলে তোরা দেখতে পাবি, এটা প্রজেক্টরের ক্ষেত্রেও দেখা যায়, তোদের যদি প্রজেক্টর থাকে তোরা দেখতে পারিস, সিনেমা হলে তোরা দেখতে পাবি যে সিনেমা হলে আমরা তো অডিয়েন্স সিটে বসে থাকি, আমাদের পিছন থেকে একদম উপর থেকে একটা লাইট পড়ে, সাদা এরকম পর্দা থাকে সামনে, সেই পর্দার উপরে একটা লাইট পড়ে। তোরা যদি লাইটের দিকে তাকিয়ে দেখিস, একদম শুরুতে দেখতে পাবি লাইটটা কিন্তু সাদা বর্ণে, তারপর লাইটটা যখন আসছে তখন কিন্তু বেনিয়া সহকলা হয়ে যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন বর্ণে ভাগ হয়ে যাচ্ছে, এবং তার ফলেই কিন্তু আমরা স্ক্রিনে এত সুন্দর সিনেমাটা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে বর্ণালী 7টি রং ক্রমান্বয়ে সজ্জিত থাকে। কি কি রং? বেনিয়া সহকলা, অর্থাৎ বেগুনি, নীল, আকাশী, স থেকে সবুজ, হ থেকে হলুদ, ক থেকে কমলা, আর লা থেকে লাল। বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা বর্ণে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটাই হচ্ছে বর্ণালীর কনসেপ্ট। আর কি আছে এখানে, কয়েকটা নোট তোরা মাথায় রাখবি। একটি প্রিজম আলোর বর্ণ সৃষ্টি করে না, যৌগিক বা বহুবর্ণী আলোকরশ্মির বিভিন্ন উপাদান বর্ণগুলিকে পৃথক করে মাত্র। অর্থাৎ প্রিজম কিন্তু আলোর বর্ণ সৃষ্টি করছে না। অনেকে ভাবতে পারে ও আচ্ছা, প্রিজমের উপরে আলো পড়লে তবেই আলো অনেক বর্ণে ভাগ হচ্ছে, তার মানে প্রিজম বর্ণ তৈরি করছে না। প্রিজম বর্ণ তৈরি করে না। কে বর্ণ তৈরি করছে? বর্ণ অলরেডি আছে, অর্থাৎ তোমার যে সাদা আলো আসছে তার মধ্যে অলরেডি সমস্ত বর্ণ আছে। প্রিজম শুধুমাত্র সেই উপাদানগুলিকে ভাগ করে দিচ্ছে, শুধুমাত্র সেই উপাদানগুলিকে বার করে দিচ্ছে যেগুলো একসাথে ছিল। ক্লিয়ার? সমান্তরাল কাঁচের ফলক, কোনো কাঁচের ফলক যদি সমান্তরাল হয়, প্রিজম সবসময় একটা গম্বুজাকার ত্রিভুজাকার পিরামিডের মতো প্রিজম হয়, কিন্তু যদি সমান্তরাল এরকম কাঁচের ফলক হয় তাহলে সেক্ষেত্রে তোমরা মাথায় রাখবে সেটা কিন্তু আলোর বিচ্ছুরণ ঘটায় না, আলোর বিচ্ছুরণ ঘটায় না। তাহলে একটা সমান্তরাল কাঁচের স্ল্যাব কিন্তু আলোর বিচ্ছুরণকে ঘটাচ্ছে না। এই দুটো নোট তোমরা মাথায় রাখবে। আর কি পড়তে হবে? একবর্ণী আলোক রশ্মি কাকে বলে? যে আলোক রশ্মি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত তাকে একবর্ণী আলোক রশ্মি বলে। বহুবর্ণী আলোক রশ্মি যে আলোক রশ্মি একাধিক বর্ণ দ্বারা গঠিত এবং বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণের রশ্মিতে বিশ্লিষ্ট হয় তাকে আমরা কি বলবো? বহুবর্ণী আলোক রশ্মি। যেমন সাদা আলোক রশ্মি, সাদা আলোক রশ্মি বিভিন্ন বর্ণ দ্বারা গঠিত, সেখানে বিচ্ছুরণ হচ্ছে, বিচ্ছুরণ হলে বিভিন্ন আলোতে ভেঙে যাচ্ছে, তাহলে সাদা আলো বহুবর্ণী আলোক রশ্মি উদাহরণ। কিন্তু কোনো নির্দিষ্ট একটা বর্ণ দিয়ে যদি কোনো আলোক রশ্মি গঠিত হয় তাকে একবর্ণী বলছি। আর কি? আলোক তরঙ্গ। এখানে কয়েকটা জিনিস মনে রাখবে তোমরা। আলোক তরঙ্গের ক্ষেত্রে আলোক তরঙ্গ এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। প্রত্যেকটা জিনিস নোট আকারে মাথায় রাখলে সুবিধা। আলোক তরঙ্গ কেমন তরঙ্গ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মাথায় রাখবে যে আলোক তরঙ্গ কেমন তরঙ্গ। 1 নম্বরের প্রশ্ন আসবে। চলাচলের জন্য আলোর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ আলো শূন্য মাধ্যমে চলাচল করতে পারে বা বায়ু মাধ্যমেও পারে। তরঙ্গ দৈর্ঘ্য, এখানে একটু ভুল লিখেছে, তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে দুটো ভাগ করতে হতো। তরঙ্গ দৈর্ঘ্যের দুটো ভাগ, একটা হচ্ছে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য, একটা হচ্ছে বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্যের সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, মানে তোমার লেন্থটা সবচেয়ে বেশি হয়, ওয়েভ লেন্থটা। আর বেগুনি রঙের ক্ষেত্রে ওয়েভ লেন্থ সবচেয়ে কম হয়। এটা কত দেওয়া আছে তোমরা দেখে নিও, যে লালের ক্ষেত্রে 800, বেগুনির ক্ষেত্রে 400। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, আলোর মাধ্যম পরিবর্তন করলেও আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। এখান থেকে এই নোটটাও তোমরা ভালো করে লিখে রেখো যে আলো যদি তার মাধ্যম পরিবর্তন করে, বায়ু থেকে জল, জল থেকে কাঁচ, মাধ্যম পরিবর্তন করলেও ঘন থেকে লঘু, লঘু থেকে ঘন, আলো প্রতিসরণ হয়তো মাধ্যম পরিবর্তন করার পর, কিন্তু আলোর কম্পাঙ্ক সেম থাকবে। চল, তাহলে এই কয়টা নোট আকারে তোমরা লিখে নিচ্ছ। এরপর তোমাদের কচি সূত্র খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রশ্ন আসে। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কম্পাঙ্ক একই থাকে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিবেগ পরিবর্তিত হয়। অবভিয়াসলি গতিবেগ পরিবর্তিত হবে। তোমার আলো শূন্য মাধ্যমে গতিবেগ সবচেয়ে বেশি, কিন্তু ঘন মাধ্যমে গেলে আলোর গতিবেগ কমবে। তাহলে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে কম্পাঙ্ক সেম থাকছে, বাট তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ এবং গতিবেগ পরিবর্তিত হচ্ছে। কচি সূত্র কি বলছে? মিউ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, হোয়ার এ আর বি, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি কনস্ট্যান্ট, মিউ হচ্ছে প্রতিসারাঙ্ক, মিউ হচ্ছে প্রতিসারাঙ্ক, আর
ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে দেখো কম্পাঙ্কটা কিন্তু কনস্ট্যান্ট আছে, কম্পাঙ্কটা ধ্রুবক। কে কে পরিবর্তিত হচ্ছে? প্রতিসরাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হচ্ছে। দেখো আলোর প্রতিসরাঙ্ক যদি বাড়াই তরঙ্গ দৈর্ঘ্য কমছে, প্রতিসরাঙ্ক বাড়ালে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। প্রতিসরাঙ্ক যত কমাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়ছে, তাই জন্য গ্রাফটা এভাবে গেছে। দেখো তোমার একদম এই জায়গাটাকে তুমি যদি দেখো তাহলে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, প্রতিসরাঙ্ক তো এই লাইনটা প্রতিসরাঙ্ক, এটা তরঙ্গ দৈর্ঘ্য, প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তারপর কমছে, একটু বাড়ছে, একটু কমছে, একটু বাড়ছে, একটু কমছে, একটু বাড়ছে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে। দেখছো তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ছে, প্রতিসরাঙ্ক কমে কমে আসে। ঠিক আছে, তাহলে গ্রাফটা এরকম। তাহলে ব্যস্ত অনুপাত, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমে, তাহলে কি অনুপাত? ব্যস্ত অনুপাত, অর্থাৎ মিউ আর ল্যামডা প্রতিসরাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্ত অনুপাতে আছে। ঠিক আছে, চলো এটাকেই বলা হচ্ছে কচিস ফর্মুলা বা কচি সূত্র। এরপর আর কি আছে? আলোর বিক্ষেপ। সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আসে তখন ওই রশ্মি বাতাসের সূক্ষ্ম ধূলিকণার উপর পড়ে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। বায়ুমণ্ডলের ভিতরে তো ধূলিকণা থাকবেই, তাহলে সেই ধূলিকণার উপরে যখন পড়ছে আলোক রশ্মি তখন চারিদিকে ছড়িয়ে পড়ছে। একে আলোর কি বলে? বিক্ষেপ বলে। বিক্ষেপ মানে কি? বিক্ষেপ মানে ছড়িয়ে যাওয়া, বিক্ষেপণ মানে কি? ছড়িয়ে যাওয়া। তাহলে আলোক রশ্মি যখন বায়ুমণ্ডলের ধূলিকণার উপরে পড়ছে তখন ছড়িয়ে যাচ্ছে, এটাকেই বিক্ষেপণ বলছি। আর র্যালে সূত্র কাকে বলছি? I proportional to 1 by lambda to the power 4, অর্থাৎ আলোর বিক্ষেপণ ল্যামডা যদি কম হয় তাহলে আলোর বিক্ষেপণ বেশি হয়। ব্যস্ত অনুপাতে আছে তো, ল্যামডা যত কমবে আলোর বিক্ষেপণ তত বাড়বে এবং ল্যামডা যত বাড়বে আলোর বিক্ষেপণ তত কমবে। ঠিক আছে, এটাকেই বলছে র্যালে সূত্র। এই মোটামুটি তোমাদের কনসেপ্ট, অর্থাৎ আলোর সূক্ষ্ম সূক্ষ্ম কনসেপ্ট, প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে কমপ্লিট করালাম। এর বাইরে আলো থেকে তোমাদের পরীক্ষাতে আসবে এমন প্রশ্ন আমি আশা করি না। যারা যারা আলোর এই 3টে পাঠ পড়েছো তাদের আলো জলভাত হয়ে যাওয়ার কথা, কেননা একটাও ছোট্ট কোনো জিনিস আমি বাদ রাখিনি। অ্যাকচুয়ালি এটা ওয়ান শটে করালে প্রায় 3-3.5 ঘন্টা 4 ঘন্টার ক্লাস হতো, আমি তোমাদের সুবিধার্থে ভেঙে ভেঙে 3 সপ্তাহে করালাম। সময় অনেক বেশি আছে, 1 বছর গোটা সময়। আমি চাইছি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে বুঝিয়ে বুঝিয়ে ফিজিক্যাল সায়েন্স পড়াতে। আমি দেখো ফিজিক্যাল সায়েন্স টিচার নই, ম্যাথামেটিক্সের টিচার। ফিজিক্যাল সায়েন্স পড়ানো ছেড়ে দিয়েছি প্রায় 5 বছর 6 বছর, আরও বেশি হবে। সেই লকডাউনের আগে ফিজিক্যাল সায়েন্স পড়াতাম, তারপর থেকে ফিজিক্যাল সায়েন্স আমি মাধ্যমিকের পড়াই না। কিন্তু তোমাদের জন্য আমি আবার নতুন করে শিখছি এবং তোমাদেরকে শেখাচ্ছি, মানে আমি নিজেও তোমাদের জন্য শিখতে চাইছি। কিন্তু এক্ষেত্রে আমার শেখার আগ্রহটা তখনই বাড়বে যখন তোমাদের যে শেখাচ্ছি সেটা পরিপূর্ণতা পাবে, অর্থাৎ তোমাদের শেখানোটা সবার কাছে পৌঁছে যাবে। তাই একমাত্র রিকোয়েস্ট, যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলোকে শেয়ার করে নেবে। বন্ধু না হলেও শত্রুর সাথেও শেয়ার করতে পারো, কেননা পড়াশোনা এমন একটা বিষয় যেটা বন্ধু হোক বা শত্রু হোক সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটা খুব প্রয়োজন। আমরা আমাদের মনটাকে উদার করে সবার মধ্যে পড়াশোনাটাকে ছড়িয়ে দেব একটা ভালো সোসাইটি বিল্ড আপের জন্য। আজকে আমি যেটা করাচ্ছি সেটা তোমাদের ভালোর জন্য। যদি আলটিমেট তোমাদের ভালো হয়, তোমাদের কাজে লাগে, তাহলে আমি আরও মোটিভেশন নিয়ে তোমাদের পাশে থাকতে পারবো। যদি তোমাদের কাজে না লাগে তাহলে আমি মোটিভেশন হারিয়ে ফেলবো। এবার আমি কিভাবে বুঝবো তোমাদের কাজে লাগছে কি লাগছে না? একটা তো ভিউ, অর্থাৎ কত ছাত্রছাত্রী দেখছে সেটা দেখে বুঝবো। দ্বিতীয় হচ্ছে লাইক এবং কমেন্ট, অর্থাৎ তোমরা লাইক করছো কিনা এবং তোমরা কমেন্টে কি বলছো এইটা দেখে বুঝবো। তাই অবশ্যই তোমরা এই ভিডিওটি, এই ক্লাসটির যদি ভালো লাগে ভিউ বাড়াও, লাইক করো এবং অবশ্যই কমেন্ট সেকশনে ভালো ভালো কমেন্ট করে জানাও যে কেমন লাগছে, তাহলে আমি আরও উদ্বুদ্ধ হব, আরও ক্লাস নিতে পারবো। ডেসক্রিপশানে তোমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের যে লিঙ্কগুলো আছে সেগুলোতে যুক্ত হয়ে যাও। শুধু টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নয়, তোমাদের অ্যাপের লিঙ্ক আছে, তোমাদের হেল্পলাইন নাম্বার আছে, সেই সব কিছুতে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এবং অবশ্যই আমাদের বাকি যে চ্যানেলগুলো এসওই 9-10 ছাড়া তোমরা যখন 11-12-এ উঠবে 11-12-এর জন্য চ্যানেল আছে, এসওই বাংলা মূল চ্যানেল অর্থাৎ মাদার চ্যানেল আছে, এসওই জেইর জন্য চ্যানেল আছে, এসওই নিটের জন্য চ্যানেলগুলোর প্রস্তুতি চলছে। তোমরা প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, ফলো করে রেখো। প্রত্যেকটা চ্যানেলে তোমাদের জন্য, বাংলার প্রতিটি ছেলে মেয়ের জন্য কাজ করা হচ্ছে, সেগুলো তোমরা প্রত্যেকে ছড়িয়ে দিও। ঠিক আছে, আর বিশেষ কিছু বলার নেই। তোমাদের যে হেল্পলাইন নাম্বার যেটা দেওয়া থাকবে সেটা এখানেও আছে, আর ডেসক্রিপশনে তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে প্লে স্টোরে যে আমাদের এসওই বাংলা অ্যাপ, সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সমস্ত লিঙ্কগুলো তোমরা
ক্লিক করলেই সেখানে তোমরা যোগ হতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। আলোর পর্ব ফুরালো, তবে আমার নোটে গাছটি মুড়ালো নয়। আবার পরবর্তী ক্লাস নিয়ে আসছি, তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও পরবর্তী কোন ক্লাস তোমরা চাইছো। আলোর নেক্সট ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20 কোশ্চেন বা 25 কোশ্চেন করাতে চলেছি। থ্যাংক ইউ বাংলা প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।